আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরবর্তী করণীয় সম্পর্কে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম আটক, শেখ হাসিনার শাসনামলে গুম খুনের সহযোগিতার অভিযোগ। দেশের বিরুদ্ধে ভারতের কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেবে না জনগণ, হুঁশিয়ারি রিজভির। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব। এবং ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ১ ফেব্রুয়ারি তফসিল। ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ইসলামী ছাত্র শিবির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী শুক্রবার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন। এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক এজএম জাহিদ হোসেন। বলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। ডাক্তার জাহিদ জানান, লিভার ও হৃদযন্ত্রের সব রিপোর্ট শুক্রবার নাগাদ হাতে পাওয়া যাবে। এরপরেই ঠিক করা হবে পরবর্তী করণীয়। শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। এদিকে মায়ের পাশে থেকে নিয়মিত চিকিৎসার সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বক্ষণ ছায়ার মতো লেগে আছেন তার দুই ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়াও আছেন ৩ নাতনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের ঘটনায় তার বিরুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালানোর অভিযোগও রয়েছে বলে জানা গেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে গত ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তথ্য জানানো হয়। এর আগে গত ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়। একই সঙ্গে তার স্ত্রী সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়। সীমান্তে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। শেখ হাসিনা দেশকে ভারতের সেবাদাসে পরিণত করতে চেয়েছিল অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো দুরভিসন্ধি দেশপ্রেমিক জনগণ সফল হতে দেবে না। তার অভিযোগ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার কণ্ঠরোধ করতেই ফ্যাসিস্ট হাসিনা তাকে কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন সব থলের কালো বেড়াল বেরিয়ে আসছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে, এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে
বন্দী করে রাখা হয়েছিল, এটা তো আজকে সুস্পষ্ট। সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব করল দেশটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে যোগ দিয়েছেন নুরুল ইসলাম, তবে বৈঠকের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, এমন অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ঢাকা। বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা হয়েছে। তাদের আশা, সীমান্তে অপরাধ মোকাবিলায় দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই শুভ ফলাফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই প্রতিবেশী দেশকে একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা দুদেশের স্বার্থের জন্য ভালো হবে না। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে। ভারতের সেনাবাহিনী আর্মি ডের আগে সংবাদ সম্মেলনে জেনারেল ত্রিবেদী আরও বলেন, সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক পথে রয়েছে। সামরিক সহযোগিতা আগের মতোই চলছে, কেবল যৌথ মহড়া স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসে কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ 3 দফা দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীর বৈঠক না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আবারও প্রতিবাদ এবং বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একটা ভালো ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন বেশ কয়েক বছর আগে থেকেই, কিন্তু সেই চাওয়া আর পাওয়ার মধ্যে যে অপূর্ণতা, তা থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মতো একটা জায়গায় অবস্থান করেও এখানের স্টুডেন্টরা কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছে না। পুরান ঢাকা নর্দমার মতো জায়গা একটা, ওইখানে থাকতেছে, তাদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করতেছে না, কোনো কিছু করতেছে না। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো হয়েছে বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে ভাড়া করা লোকদের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আমাদেরকে চিঠি চালাচালির কথা বলছে, যে আমরা চিঠি দিয়েছি, তারা এখনো রেসপন্স করছে না। 2017 থেকে 2025 পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি, বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে। প্রায় 2 মাস আগেও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার পর সরকারের আশ্বাসে সেই কর্মসূচি থেকে সরে আসে তারা। এরপর প্রতিশ্রুতির দৃশ্যমান অগ্রগতি না দেখে দাবি আদায়ে রোববার থেকে আবারও অনশন শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হুঁশিয়ারি দেয় মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মঞ্জুরি কমিশন এবং সেনাবাহিনীকে একসাথে বৈঠকে বসতে হবে। এরপর তাতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশে আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আবাসন সহ অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছে। দুর্ভাগ্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সুস্পষ্ট একটা বৈষম্য। শিক্ষার্থীদের অবস্থানের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে। অনশন ভেঙে সে পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানান কোষাধ্যক্ষ সাবিনা শর্মিন, করেন দুঃখ প্রকাশও। অলরেডি চিঠিটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বুধবার 11:30টায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা যৌথ সভা হবে। সেই সভার মাধ্যমে আর্মিকে কাজ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এই আশ্বাসকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার্থীরা জানান, বুধবারের বৈঠকের উপর নির্ভর করে অনশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনরতরা। আগামী বুধবারের বৈঠকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা, সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতি রেখে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেজ ভবন নির্মাণে অনুমোদন এবং বাজেট পাস করতে হবে। আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের
অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। এখন সকাল 8টা থেকে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না এই মিটিং এ আমাদের এই ফাইনাল আমরা রেজাল্ট পাই। এর আগে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। চাকরিতে পুনর্বহালের দাবিতে 6 দিন বিরতি দিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন এসআই প্রার্থী। সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তাদের বাদ দেওয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। এর আগে গত 6 জানুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির নেতারা দেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার আপডেট, দলের সাংগঠনিক অবস্থা সহ নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন। প্রেস উইং থেকে জানানো হয়েছে মঙ্গলবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন। চলতি বছরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। দুদেশের সরকার এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার। এর আগে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারে একমত হন দুদেশের ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। অবশেষে পাকিস্তানের সাথে প্রসারিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শুধু ব্যবসা বাণিজ্য নয়, দুই দেশের জনগণের সাথে সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। সরাসরি যোগাযোগ বাড়াতে সমুদ্রপথের পর এবার আকাশপথেও দূরত্ব কমাতে চায় দুই দেশ। সহসায় এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশাবাদী পাকিস্তানের হাইকমিশনার। আমরা দুদেশের মানুষের সাথে যোগাযোগ বাড়াতে চাই। বাংলাদেশ বা পাকিস্তান কারা আগে আকাশপথে যাতায়াত শুরু করবে সেটি বড় কথা নয়। আমরা চাই আকাশপথে যোগাযোগটা শুরু হোক। এবছরে আমরা ঢাকার সাথে বিমান চলাচল শুরু করব। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশে $650 মিলিয়ন পণ্য আমদানি করলেও এর বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $61.9 মিলিয়ন পণ্য। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের বৈষম্য দূর করতে চান দুই দেশের ব্যবসায়ীরাও। দুদেশের মধ্যকার চলমান বাধাগুলো দূর করা গেলে উভয় দেশের বাণিজ্য সহ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামীতে বাংলাদেশের সাথে ব্যবসার প্রসারে পাকিস্তানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও চামড়া, টেক্সটাইল, ঔষধ, পাটজাত এবং বিভিন্ন পণ্যের রপ্তানি সম্ভাবনাকে পাকিস্তান কাজে লাগাতে পারে। প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে পাকিস্তানে পণ্য রপ্তানি বাড়াতে চাই আমরা। এছাড়াও দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবিসিসিআই এর প্রশাসক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তাফসিল। এদিকে জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মনির হোসেন তপু রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরব শিক্ষার্থীরা। 5 আগস্টের পর তাদের এই দাবি আরও জোরালো হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ চেয়েছেন। জাকসু নির্বাচনের অচলাবস্থার সুরাহা হতে যাচ্ছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে তফসিল। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। 33 বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর
গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ, ডাকসুকে আওয়ামী ফেসিবাদ বয়ানের আজ্ঞাবহ করা হয়েছিল। বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কালচার ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা কোনোভাবেই চাই না সেটি আবার ব্যাক করুক। জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন 24-এর গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক মূল্যবোধের ধারণ ও লালন করবে ডাকসু, জানান তারা। ডাকসু নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত। এই পদটিকে সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। এদিকে ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। আমরা চাই না সেই ছাত্রলীগ নেত্রীদের মতো নতুন কোন দলের নেত্রীরা নতুন রূপে আবির্ভাব ঘটুক, তারা করে কালচার নেই। আমরা কখনোই চাই না সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে তারা কোন ধরনের ফায়দা লুটুক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত 3টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানা পুলিশের ওসি হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডে। ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহমেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে তার পরিচয় প্রকাশ পায়। তিনি ঢাকার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলার আসামি। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইনসভা গঠন করা সম্ভব হবে। বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ে মুক্তমঞ্চে জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্লামেন্টে 300 আসনের ভিত্তিতে তাদের মধ্যে সেই কয়টি আসন বন্টন হবে। কম ভোট পেলেও প্রত্যেকটি ছোট বড় দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। দল যোগ্য অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান লবিকারকে নিয়োগ দিয়ে বাংলাদেশে একটি সমৃদ্ধ আইনসভা করার সুযোগ পাবে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। রুদ্ধশ্বাস ম্যাচে খুলনা টাইগার্সকে 8 রানে পরাজিত করে বিপিএল এর শীর্ষস্থান আরও সুদৃঢ় করল রংপুর রাইডার্স। 187 রানের টার্গেটে নেমে রংপুরের বোলারদের সাথে সমান তালেই লড়াই করে খুলনার ব্যাটাররা, কিন্তু শেষ দিকে আর পেরে ওঠেনি তারা। রংপুরের বোলাররা দ্রুত উইকেট তুলে নিলে 178 রানে থামে 9 উইকেট হারানো খুলনা টাইগার্স। 41 বলে দলের পক্ষে সর্বোচ্চ 58 রান করেন নাইম শেখ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে 39 রান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 70 রানে 3 উইকেট হারায় রংপুর রাইডার্স, কিন্তু চতুর্থ উইকেটে 2 পাকিস্তানি খুশদিল শাহ আর ইফতিখার আহমেদ 57 বলে 115 রানের জুটি গড়েন। তাতে 5 উইকেট 186 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর রাইডার্স। খুশদিল 73 এবং ইফতিখার 43 রান সংগ্রহ করেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। চিকিৎসা পরবর্তী করণীয় সম্পর্কে দ্রুতই সিদ্ধান্ত, জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম আটক। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের সহযোগিতার অভিযোগ। দেশের বিরুদ্ধে ভারতের কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেবে না জনগণ, হুঁশিয়ারি রিজভির। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব। এবং 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। 1 ফেব্রুয়ারি তফসিল। ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ইসলামী ছাত্র শিবির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।